বদল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন, নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে 1টা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পূর্বেই আপনারা ভিডিও শুরুতেই একটি ভিডিও দেখলেন। এই ভিডিওটি দেখানোর কারণ কি, আজকে আপনাদের সামনে যে প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি, সেই প্রতিবেদনটি হলো হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী তথা বিজেপি এবং মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গ শাসক দলের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছে, মানে 2026-এ জেতার জন্য যে পরিকল্পনা করেছে, সেই চক্রান্তটাই একটু আপনাদের সামনে তুলে ধরব। তার জন্যই এই পূর্বে এই ভিডিওটি দেখালাম। আর আপনাদের কাছে বিশেষ করে একটি অনুরোধ, আমার এই পলিটিক্স টপিক চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে বা যদি আমার বিশ্লেষণ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত রাখবেন। যাক, আজকে প্রতিবেদনটি শুরু করা যাক। আজকের প্রতিবেদনটি হলো এই যে বাংলার সরকার মমতা ব্যানার্জির বিরুদ্ধে জেতার যে পরিকল্পনা করেছেন, যে চক্রান্ত করেছেন, সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির, টিএমসির তেজ্য নেতা হুমায়ুন কবির এবং তথা বিজেপির শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা, তাদের চক্রান্তটা নিয়েই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কেমন লাগে তার উপরে আপনারা মতামত জানাবেন। প্রথম কথা, কিছুটা পিছনে চলে যাই। আপনারা দেখেছেন আজ থেকে 6 মাস আগে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে পরে যে সকল বিধানসভায় মুসলিম নেতা জিতবে তাদেরকে আমরা চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব। ঠিক তার পাল্টা উত্তরে হুমায়ুন কবির বলেছিলেন আমরা মুর্শিদাবাদের সংখ্যালঘু নয়, আমি মুসলমানের বাচ্চা, কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো সব হিন্দুদের। যাক, এরকম তর্ক বিতর্ক বেশ কিছু চলে পারদ চড়ে এবং নানা ধরনের কটূক্তি করে। তখনও মমতা ব্যানার্জি সিএম, তিনি বলেছেন যে আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি সাম্প্রদায়িক দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন চাই না, তোমরা শান্ত হও, এই ধরনের বিধানসভায় মন্তব্য করবে না, একে অপরের বিরুদ্ধে ধর্ম বিরোধী কোনো রকম স্লোগান, কোনো রকম বক্তব্য আমি মেনে নেব না। যদি সেই ভিডিওটি আপনারা দেখে থাকেন, তখন হুমায়ুন কবির যখন বলেছিলেন পেটে গঙ্গার জলে ভাসাবো হিন্দুদের, তখনও মমতা ব্যানার্জি তাকে ধমক দিয়েছে এবং বাধা দিয়েছে এবং তাকে সাসপেন্ড করা পর্যন্ত হুমকি দিয়েছে। অপরদিকে শুভেন্দু অধিকারী হোক, মোহাম্মদ সেলিমরা হোক বা এই হুমায়ুন কবির হোক, এরা তো বিধায়ক, এরা জনগণের ভোটে জিতে বিধায়ক হয়েছে। প্রশাসনিক দায়বদ্ধতা শুধু কোনো মুখ্যমন্ত্রীর না, কোনো সরকারের না, প্রত্যেকটি বিধায়ক এরাও প্রশাসনের একটি অংশ। এদেরও দায়ভার যে এদেরও উচিত এমন কোনো কথাবার্তা না বলা উস্কানিমূলক, যাতে দাঙ্গা হাঙ্গামা বাঁধে। কিন্তু শুভেন্দু অধিকারী লাগাতার দেখেছেন একই বক্তব্য, শুধু মুসলিম বিরোধী, আর হিন্দু এলাকায় গিয়ে শুধু সনাতনী, আমরা সনাতনী, আমাদের এক হতে হবে, আমাদের এক হতে হবে, এই মমতা বেগমকে ছুড়ে ফেলতে হবে, এইসব নোংরা ভাষা। আমি সেই ভাষাগুলো তুলতে চাই না। এবার একটা কথা আছে, অনেক অন্ধভক্ত ভাবছেন আমরা 26-এ আসলে পরে, ক্ষমতায় আসলে পরে ঢ্যাং ঢ্যাং করে নাচতে শুরু করে দেবো। তার আগে আরেকটি প্রতিবেদন শোনাই। সদ্য একটি ঘটনা ত্রিপুরাতে কদিন আগে একটি 15 বছরের বালক, খুব দরিদ্র, খুবই দরিদ্র, এত দরিদ্র, মা হারা, বাবা প্যারালাইসিস রোগী, সে চেয়ে চিনতে জোয়ার করে খাবার দাবার এনে তার বাবাকে মুখে ফুটিয়ে খাইয়ে দিয়ে তারপরে স্কুল যায়। সেই বাচ্চাটি বাজারের ভিতরে ঢুকে তার থেকে চেয়ে চিনতে খাবার খায় বলে ওখানকার এক বিজেপি নেতা, মানে ত্রিপুরারই এক বিজেপি নেতা, সেই বাচ্চাটির উপরে প্রহার করে, প্রায় মারধর করতো, অনেককে জানাতো বাচ্চাটা, কিন্তু লাস্ট পর্যন্ত এতটাই মারধর করেছে বাচ্চা শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে। তার বাবাটি আহ্লাও করে কাঁদছে পাগলের মতন যে আমার পৃথিবীতে কিছু নেই, আমি আর বেঁচে থেকে কি করবো। তা নিয়ে কোনো মোদি মিডিয়া দেখাচ্ছে না, কোনো মিডিয়ায় দেখবেন না। এইসব সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ায় আমিও পোস্ট করেছি।
কিন্তু আপনারা এমনি কোনো মিডিয়াতে দেখতে পাবেন না। আর আজ কোনো অন্ধভক্তদের দেখবেন না রাস্তায় নেমে প্রতিবাদ করছে বা মেজো খোকা প্রতিবাদ করছে। তো এই হচ্ছে হিন্দু বলুন আর এই বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা। একক না এক যন্ত্র চলছে। বিহারে দেখেছেন কিছুদিন আগে হিন্দু হিন্দু গল্প করে ভোট নিল, তারপরে সেই হিন্দুদেরই বাড়িঘর ভাঙচুর করছে। দিল্লিতে দেখলেন হিন্দু হিন্দু করে ভোট নিল, ভোট নেওয়ার পরে মন্দির ভেঙে আরএসএস এর গাড়ি পার্কিং এর জায়গা করছে, 1000 বছরের পুরনো মন্দির ভেঙে গাড়ি পার্কিং এর জায়গা করছে। তাহলে এই হচ্ছে হিন্দুত্বের কথা। আরেকটা কথা আমি ধরে নিলাম, শুভেন্দু অধিকারী আজকে 5 বছর ধরে বিধায়ক হয়েছে নন্দীগ্রামে। যদি কোনো অন্ধভক্ত বিশ্বাস না হয় তো নন্দীগ্রামে গিয়ে একটু খোঁজ নেবেন উনি এই 5 বছরে নন্দীগ্রামের মানুষের জন্য কি করেছেন, কতটা সেসব মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, পাশে দাঁড়িয়েছেন, কিভাবে সেটা শুনুন। একটাই কথা, উনি যখনই নন্দীগ্রামে ঢুকেছে, হিন্দু পাড়ায় ঢুকে হিন্দু মা বোনেরা কোথায় আছো, সব আমার পাশে দাঁড়াও, সবাই আমরা একজোট হবো, সবাই এই মমতা বেগমকে তাড়াতাড়ি, শুধু এইভাবে পাশে দাঁড়িয়েছে, এছাড়া কোনো উন্নয়ন নাই। এই কথা বললে যদি হিন্দুদের উপকৃত হয় তাহলে আপনারা বিজেপিকেই ভোট দেবেন। আর যদি মনে করেন যে না, ধর্মের কোনো বিভাজন থাকবে না, মানবপ্রেমী সরকার হবে, মানুষের পাশে দাঁড়াবে, সুখে দুঃখে 12 মাস আপনারা পাশে পাবেন, সে করোনাই কাল হোক, মহামারী হোক, বা কোনো বিপদ হোক, কোনো দুর্ঘটনা হোক, বা 94টা প্রকল্প দেওয়া বাংলার জননেত্রী মতন সরকার হোক, যদি এরকম চান তাহলে মমতা ব্যানার্জিকে সমর্থন করবেন আপনারা, সেটা আপনাদের ব্যাপার। আর না হলে আপনাদের ভালো না লাগলে করবেন না। আপনারা এই কথা শুনে হয়তো বলতেই পারেন এই শালা তৃণমূলের চাটোয়া। চাটোয়া নয়, যেটা সত্য সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। যতগুলো কাণ্ড ঘটেছে আজ বাংলায়, কোথাও পাকিস্তানি ফ্ল্যাগ লাগাচ্ছে, কোথাও পাকিস্তানের চর, কোথায় পাকিস্তানের খবর, আজ সেগুলোতে খবরাখবর, কোথাও পাকিস্তানি স্লোগান, কোথাও মুসলিম বিরোধী স্লোগান, কোথাও হিন্দু বিরোধী স্লোগান। তার পিছিয়ে যখনই তদন্ত হয়েছে, যখনই কেউ অ্যারেস্ট হয়েছে, দেখা যাচ্ছে সে কোনো হিন্দু সংগঠনের ছেলে। কারণ এটা করিয়ে মানুষকে তাতাচ্ছে হিন্দুদের পক্ষে আনার জন্য, এবং মুসলিম বিরোধী এবং মমতা বিরোধী একটা সরকার গঠনের চক্রান্ত চলছে এইভাবে। কোথাও মন্দির ভাঙতে গিয়ে রাতের অন্ধকারে ধরা পড়ছে, কোথাও মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ছে, সবটাই কিন্তু হিন্দুরা করছে, কোনো মুসলিমরা করছে না। আর এর পিছনে আরএসএস আর বিজেপির হাত। এটা এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। এতে গেল একটা অংশ। এইবার বলি 2026-এ ভোটে জিততে গেলে এরা কি চক্রান্ত করেছে। মোহাম্মদ সেলিম বুড়ো ফার্ম দেখেছে তার কোথাও কিছু নেই, সে গোপন বেড়ায় চলে গেছে হুমায়ুনের সাথে গল্প করতে। কোথায় না, নিউ টাউনের সডলের যে হোটেলে, অভিজাত হোটেলে, প্রায় বিজেপির সেখানে মিটিং নেতারা ওঠেন এবং সেখানে মিটিং তারা করে তাদের পার্টির গোপনীয়। সেই বেড়াতে কে রয়েছে না, হুমায়ুন। হুমায়ুনের পাশে কে আছেন, মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম কেন গেছে, সিপিএম এর যা অবস্থা, খুবই দুরবস্থা, কিন্তু একটা সিট জিতলে উনি বিধানসভায় ঢুকতে পারবেন। দেখেছেন এর আগে উনি কিভাবে জিতেছে, কোথাও 1200-1500 ভোটে। এবার তো লোকসভায় দাঁড়িয়ে হেরে গেছেন। তো ওনার তো জেতার দরকার, ওনার জেতাটা হচ্ছে লোভী, ওনার জেতাটাই মেইন উদ্দেশ্য। তাহলে জিততে গেলে কি হবে, জাত পাত কিচ্ছু দেখবো না, কে আমাদের বিরোধী, কে পক্ষে, কে সমাজের পক্ষে ভালো মন্দ, কিচ্ছু দেখার ব্যাপার নেই। সোজা চলে গেছেন হুমায়ুনের পাশে। হুমায়ুনকে গিয়ে বলছে, ভাই আমি এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে তুমি সিট দেবে না, এবং সেইখানে মুসলিমদের তুমি বলে দেবে যাতে আমার পক্ষে ভোট দেয়, আমাদের বাকি জায়গাগুলো আমরা তোমাকে সমর্থন দেবো। এই হচ্ছে মোহাম্মদ সেলিমের গল্প, যেটার জন্য দেখুন এসব নেতারা কি করতে পারে। আরেক হচ্ছে শুভেন্দু, দেখলেন প্রথমেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি, আমাদের কোনো সমস্যা নেই। উনি ওনার মুসলিমদের বলছে, উনি মুসলিমদের এক করছে, আমরা হিন্দুদের কথা বলছি। আমি তো বলিনি কোনোদিন যে মুসলিমদের ভোট আমি চাই না। আপনার এই কথা শুভেন্দু বলেছে কি না বলেছে, এর আগে আপনারা প্রকাশ্য শুভেন্দুর ভাষণে শুনেছেন। এখন কি বলছে, আমি তো এই কথা বলিনি যে আমাদের মুসলিমদের ভোট লাগবে না। উনি মুসলিমদের এক করতে চাইছে, উনি মুসলিমদের নেতা, উনি চাইতেই পারেন, অপরাধটা কি আছে, উনি মসজিদ বানাবেন, আমাদের তাতে কি আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কথাটা কি এক হলো? প্রথম যখন বিভাগটা লাগে এই হুমায়ুন কবির এবং বিজেপির, তখন কিন্তু এই শুভেন্দুর সাথে, এই হুমায়ুনের সাথে বিভাগটা লাগে। আর সেই হুমায়ুন আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বৈঠক করছে গোপন বেড়ায়। বাহ, তাহলে কি আমরা ধরে নেব না যে গত ইলেকশনে আব্বাস ছিলেন এদের একটি মোহরা, আর এই ইলেকশনের মোহরা হচ্ছেন হুমায়ুন কবির। এবং এই অর্থাধিক আসছে যে এত অর্থ, প্রচুর অর্থ, এই ইলেকশন করতে গেলে কোটি কোটি টাকার দরকার, কোথার থেকে আসছে?
বিজেপির কাছে টাকার অভাব নেই। শুধু দেশের মানুষের কাছে অনাহার থাকবে, দেশের মানুষের গরিবের পকেট কাটবে, মূল্য বৃদ্ধি বাড়বে, কিন্তু বিজেপির টাকার অঙ্কের কোনো পরিমাণ শেষ নেই। কিছুদিন আগে তার নমুনা দেখেছেন, অজিত পাওয়ারের নামে কেলেঙ্কারি দিয়ে জোর করে তাকে দলে টেনে নিয়ে উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। অজিত পাওয়ারও প্রখর রাজনীতিবিদ ছিলেন, তিনি কি করে গেছেন, চুপচাপ ধীরে গেছেন বিজেপিতে গিয়ে দুর্নীতির ফাইল একত্রিত করেছে। যখনই সে বিজেপি ত্যাগ করেছেন এবং তিনি বলেছেন বিজেপির দুর্নীতি ফাইল এখন আমার হাতে, 3 দিনের মধ্যে অজিত পাওয়ার আর পৃথিবীর বুকেই নেই। এই হচ্ছে বিজেপির চরিত্র। এগুলো বলতে গেলে খুব খারাপ লাগে, কিন্তু বাস্তবটা মানতে হবে। এরা হচ্ছে ক্ষমতালোভী, না এরা হিন্দু প্রেমী, না এরা মুসলিম প্রেমী, না সমাজ প্রেমী, না মানব প্রেমী, এরা হচ্ছে শুধু ক্ষমতা প্রেমী। তাই একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একজনই আছে মহিলা মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কতটা চক্রান্ত হচ্ছে এবং মানুষকে কতটা হিন্দু হিন্দু করে গল্প শুনিয়ে ভোগাদারি করছে, সেটা আপনারাই বলবেন। আপনাদের কাছে বিচারটা রাখলাম। হয়তো আমার কথা অন্ধভক্তদের কাছে খারাপ লাগবে, বিজেপির কাছে খারাপ লাগবে, কিন্তু বিচার করবেন আপনারা কতটা সত্যি এবং কতটা মিথ্যা, কতটা এরা মানুষের পাশে দাঁড়ায়। এরা ভোটের রাজনীতিটা ছকটা কিভাবে করেছে। হুমায়ুন কবির কি বলেছে, আমাকে 90 থেকে 100টা সিট দাও, আমি নির্ণায়ক ভূমিকা ধারণ করব, আমি সরকার গঠন করব এবং আমার ইশারায় সরকার হবে, বিজেপির সমর্থন নিয়ে সরকার করব। তাহলে এখানে হুমায়ুন কবির কার লোক? হুমায়ুন কবির কোথায় বিজেপি বিরোধী? হুমায়ুন কবির যা, এখন বিজেপিও তাই। শুধু হুমায়ুন কবিরকে মোহরা করে বাজারে ছাড়া হয়েছে অর্থের প্রলোভনে। এটা প্রকাশ্য বোঝা যাচ্ছে, দিনের আলোর মতন পরিষ্কার। যতই শুভেন্দুরা হিন্দু হিন্দু বলে চিল্লাক আর যাই করুক না কেন, কিন্তু বাংলার মানুষ এতটাও বোকা নয়। এরা বাংলার মানুষকে কতটা বোকা ভাবে এবং কতটা মূর্খ ভাবে, আপনারা সেটা ব্যালট বক্সে মানে মেশিনে আপনাদের বোতাম টিপে আপনারা জবাব দেবেন। আগামী দিনে সেটা আপনাদের বিচার্য। আপনারা কোথায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, আপনারা বুঝতে পারছেন কিনা সেটাই শুধু একটু সজাগ করা, একটু নাড়া দেওয়া আমার কাজ, সেটাই আমি তুলে ধরলাম। আজকে কোথায় না মানুষ, দিল্লিতে আন্দোলন হচ্ছে বিজেপি বিরোধী, যেখানেই আন্দোলন হচ্ছে না কেন বিজেপি বিরোধী, কিন্তু বিজেপি একচেটিয়া জিতে যাচ্ছে। আর এই যে মমতা ব্যানার্জি বলেছে ইলেকশন কমিশনারকে জ্ঞানেশ কুমার না বলে ভ্যানেশ কুমার, কেন বলবে না? একটা ইলেকশন কমিশনার এসআইআর করছে, ভালো কথা। এরা এটা এসআইআর না, এরা ভোটে জেতার একটা পরিকল্পনা করেছে। মৃত ভোটার নাম বাদ দিয়েছে, 50 লাখ হোক 58 লাখ হোক, প্রথমেই এরা চিৎকার করেছে এই বিজেপি কি, এত ভোটার, এত রোহিঙ্গা, অনুত্তম। কটা রোহিঙ্গা আপনারা চোখে দেখেছেন? রোহিঙ্গা দেখতে কেমন হয়, তাদের ভাষা কিরকম হয়, আজ পর্যন্ত প্রকাশ করতে পেরেছে? সবটাই গুজব এদের কাছে। বিজেপি সরকার যেন একটা মধু নিয়ে আসছে। কি মধু নিয়ে আসছে? আজকের দিনে এই মধুবাবু যেদিন দিতে বসে সেদিনকারে 27,000 টাকা ভরি ছিল মাত্র সোনার, আর আজকে 10 বছরের ব্যবধানে 1,62,000 হয়েছে। ভাবতে পারছেন? হয়তো আর 6 মাসের মধ্যে এটা 2 লাখ হবে। মানুষ জাতপাত এসব যারা করছে, যারা এই রাজনীতিটা ঢুকিয়ে বাংলা দখল করতে চাইছে, দিল্লির বুকে দেখেছেন মাছের দোকান বন্ধ করে দিচ্ছে, মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে, শুধু সবজি বিক্রি করো, ফল বিক্রি করো। মানুষের খাবার উপরে এরা নির্ধারণ করছে যে কে কি খাবে, কে কি পোশাক পরবে, কে কিভাবে চলবে। এদের কোনো বিজেপির কোনো মুসলিমদের নিয়ে অসুবিধা নেই, কোনো জাতকে নিয়ে অসুবিধা নেই। শুধু যা করছে, যেটা করছে দেখছেন, সেটা শুধু ভোটের জেতার চাবিকাঠির জন্যই করছে, আর কিছু না। চাবিটা আমার হাতে থাক, তারপর আর মুসলিম ভাইরা বুঝতে পারবে, যদি এই হুমায়ুন কবিরকে 10-20টা সিট দিয়ে দেয় মুসলিম ভাইরা, আর যদি জিতে যায় এবং যদি কোনো কারণবশত বিজেপি গভর্নমেন্ট তৈরি হয়, তখনই তো খেলাটা বুঝতে পারবে কার কতটা দরদি, যেটা অন্য স্টেটে বুঝতে পারছে এখন। পরে বুঝে লাভ নেই। যাক, বিশেষ কিছু আমি ভিডিওটার মধ্যে ভাঙিয়ে চুরিয়ে বললাম না। শুধু এদের যে পরিকল্পনাটা হচ্ছে এই যে এরা নামিয়ে দিয়েছে হুমায়ুনকে, হুমায়ুন এখন বিজেপির লোক এবং মোহাম্মদ সেলিমও তাদের দ্বারস্থ হচ্ছে। তা মানুষের কাছে গোপন করছেন কেন? আপনারা সবাই একে অপরের গলা জড়িয়ে চলুন না, একে অপরে একই সিম্বলে চলুন না, কোনো ব্যাপার না। দম থাকলে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দম থাকলে একই সিম্বল হয়ে যান না, আপনারা পারবেন না। আপনারা কি করছেন? মানুষকে বোকা বানাতে চাইছেন। এই যে মানুষকে বোকা বানিয়ে ভোটে জিততে চাইছেন, এটা কিন্তু লড়াই বলে না। এটা ঠিক কিরকম হচ্ছে, মানুষকে মানে গোলকিপার যখন প্লান্টি শট পায়,
মারাত্মক কোনো গোলকিপার থাকলে স্ট্রাইকার বলে, দেখো তো তোমার পিছনে কে দাঁড়িয়ে আছে, এই কথা যখন বলে গোলকিপার পিছনে দেখতে যায়, ঠিক তখন শর্ট করে দিয়ে বলটা গোলে ঢুকিয়ে বলে গোল, গোল হয়ে গেছে। এইভাবে জেতাটাকে কোনো মহাপুরুষ না, কোনো গুরুত্ব না, কোনো রাজনীতি এ হচ্ছে অ্যাকচুয়ালি এটাও এক ধরনের দুর্নীতি। কেননা মানুষের সাথে যারা প্রতারণা করে, মানুষকে যারা ছলনা করে, আপনারা হিন্দু হিন্দু করছেন, হিন্দুদের জন্য কি করেছেন? মানুষকে উন্নয়ন দিন। এখানে চাকরি নেই, এখানে এই নেই, পরিযায়ী শ্রমিক সব বাংলা থেকে গিয়ে বাইরে কাজ করছে, কাজটা করবে কি করে? কাজটা এখানে পাবেটা কি করে? কুটির শিল্পটা থাকবেটা কি করে? যতগুলো কলকারখানা ছিল সব বিজেপির দায়ে আরো বন্ধ হচ্ছে, কারণ সব চায়না প্রোডাক্ট। যতগুলো কোম্পানি ছিল সেই কোম্পানিগুলো তার ফ্যাক্টরি থেকে শুরু করে লোহা ফ্যাক্টরি থেকে শুরু করে সব বন্ধ হয়ে গেছে একটাই কারণে, এই মোদিবাবুর দয়ায়। কারণ চায়না করে, চায়নার ইলেকট্রিক তার, চায়নার খেলনা, চায়নার বাল্ব এখন সব এর মাধ্যমে তাদের বিদেশি মাল বিক্রি করে। ভারতীয় মাল কটা বিদেশের বাজারে বিক্রি করতে পারছেন? কতটা শুল্ক নিয়ে আসতে পারছেন সেখান থেকে? একবার ভাবুন। সাধারণ মানুষ বোঝে না, তাই তাদেরকে টুপি পরাচ্ছেন। এতটাই হিন্দু প্রেমী আপনারা, এখানে হিন্দুদের বলছেন গরুকে গোমাতা বলো, আর এদিকে বিদেশের বাজারে কি করছেন? মোদি ওমানে গিয়ে গরুর মাংস প্রতি মাসে কত কুইন্টাল পাঠাবে তার উপরে চুক্তি করে আসছে। এই হচ্ছে হিন্দু প্রেমী, গোমাতা প্রেমী। মানুষকে বলছেন গরুর মূত্র খাও, সব রোগ দূর হয়ে যাবে, দেবতার মূত্র ওটা। আর নিজেরা কি করছেন? বিলাসবহুল হসপিটালে চিকিৎসা হচ্ছে কাদের? জনগণের ট্যাক্সের পয়সায়, নেতাদের বিলাসবহুল ট্রিটমেন্ট। কিছুদিন আগে আমাদের জাস্টিস বাবু সেই চিকিৎসা নিয়ে আসলেন। যাক, ভিডিওটা আর বাড়াবো না, যা বোঝার আপনারাই বুঝুন আমি কি আলোচনা করতে চাইছি। খুব সংক্ষিপ্তভাবে বললাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।